এমনিতেই বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে আমাদের কেউ ডাকে না, তার উপর যদি দেবর টিম থেকেও ব্যান করে দেয়, কেউ তো প্রিমিয়ারেও ডাকলো না আমাদের। ওরে ভাই, খারাপ বলি কি করে? সৃজিত মুখার্জি আমাদের চ্যানেলে ইন্টারভিউ দিয়েছে টিক্কার জন্য, তারপরও খারাপ বলবো? ও গড, দেবের এখন ইন্টারভিউ বাকি, খাদান আসছে, এখন কি করে খারাপ বলি? আসলে ব্যাপারটা কি বলুন তো, এইসব জিনিসগুলো আমি ভাবছিলাম ইন্টারভেল অব্দি সিনেমাটা একটু বোরিংই লাগছে। যেটা হয় আর কি, হস্টেজ থ্রিলার মানে একটাই লোকেশনে শুট করা, কয়েকটা ক্যারেক্টারই আছে, তাদের মধ্যেই টানাপোড়েন চলছে, বৈচিত্র্য খুব বেশি আনা, টান ব্যাপারটা আনা, দর্শককে ধরে রাখা, এটা ভীষণ টাফ। ভালো ডায়লগ লেখক থাকলে ডায়লগ দিয়ে কিছুটা ধরে রাখতে পারে, যেটা সৃজিত মুখার্জি ওয়ান অ্যান্ড অনলি, মানে বা বলা যায় বাংলা ইন্ডাস্ট্রিতে খুবই ভালো তিনি ডায়লগ লেখেন, সেরা। সেক্ষেত্রে তিনি কিছুটা পেরেছিলেন ব্যাপারটা, কিন্তু সমস্যা হয়েছিল অন্য জায়গায়। আমি না বহুরূপী দেখে এসে টেক্কা দেখতে ঢুকেছি। বহুরূপী সিনেমাটা আসলেই ভালো সিনেমা, তো সেটা যে পেসের সিনেমা, তারপর টেক্কা দেখে কিছুটা একটু বোরিং লাগছিল, মনে হচ্ছিল যেন একটু স্লো সিনেমা। কিন্তু না, টেক্কা সিনেমাটা বেশ ভালো সিনেমা, এবং সেটা ক্রমশ আজকের ভিডিওতে বলছি। এক এক করে তাহলে বলা যায়। প্রথমেই বলি যে সিনেমাটার গল্পটা খুব সিম্পল। দেব একজন সাধারণ মানুষ, মানে আমার আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর মধ্যে যেসব লোকজন থাকে সেরকমই একজন সাধারণ মানুষ। 1,00,000 আলম তার নাম। সে একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে একটা বিল্ডিং এ ঢুকে পড়েছে। কেন? তার দাবিটা কি? বাচ্চা মেয়েটাকে সে ছাড়বে, মুক্তিপণ হিসেবে চাইছে, তার চাকরি ফেরত চাই। এবার তারপর গল্পটা যেভাবে এগোচ্ছে, পুলিশ আসছে, নানা রকম টানাপোড়েন চলছে, সেখানে মনে হচ্ছিল যে শেডস তেমন নেই। আমি যেটা প্রেডিক্ট করেছিলাম সেটা একেবারেই মেলেনি, যে যেহেতু বাংলা সিনেমা, একটু সিরিয়াল ব্যাপার তো থাকবেই। সৃজিত মুখার্জি ওইসবের ধার ধারেননি, কোনো সিরিয়ালের দিকে যাননি, ব্যক্তিগত সম্পর্কের টানা পোড়েন, দীর্ঘশ্বাস ফেলা, অবৈধ প্রেম, ওইসবের মধ্যে ঢোকেননি। ফ্যামিলি ড্রামা নেই সোজা হিসাব, কিন্তু তারপরও লিনিয়ার গল্প চলা সত্ত্বেও গল্পটা এমনি দেখতে ভালো লাগছিল। তার কয়েকটা কারণ আছে। এক তো ডায়লগের কথা বললাম, দ্বিতীয়ত দেবের অভিনয়। উফ, মানে কি অভিনয় করেছে! আজ অব্দি দেবের এটা সেরা অভিনয়, আমি একদম এটা বলবোই, আর যে যাই বলুক না কেন। যখন সে ভয় পাচ্ছে, যখন অনিশ্চয়তা চোখে মুখে ফুটে উঠছে, যখন সে রাগ দেখাতে চাইছে, কাউকে হুমকি দিচ্ছে, যখন সত্যি রেগে উঠছে, সেই যে দেব, যে গ্ল্যামারাস দেখতে, যে সিনেমার হিরো আমরা চিরকাল দেখে এসেছি, পাগলু বা খোকাবাবু যে দেব, সেই দেব একদম ডিগ্ল্যামারাইজড হয়ে এরকম একটা রোলে অভিনয় করেছেন। মানে শুধু রোলটা করতে রাজি হয়েছেন, এর জন্যই তাকে প্রশংসা করা যায়। তারপর তিনি খুব ভালোভাবে অভিনয় করেছেন, ভীষণই মানিয়েছে বলতে হয়। কিন্তু এখানে একটা কথা না বলেই পারছি না, যেটা দেবের ফ্যানদের অতটা ভালো লাগবে না, যে এই সিনেমার হিরো কিন্তু আসলে দেব না। এই সিনেমার হিরো রুক্মিণী মৈত্র। তিনি এখানে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন, এবং তাকে মানিয়েছে খুব ভালো, অভিনয় খুবই ভালো করেছেন। রুক্মিণী যে এত ভালো অভিনয় করেন, এটা অনেকেই এতদিন বোধহয় জানতেন না। তবে যে স্মার্ট ব্যাপারটা আছে, যে গ্ল্যামারাস ব্যাপারটা আছে, সেটা কিন্তু দেবের সাথে নেই, সেটা রুক্মিণীর সাথে আছে। স্ক্রিপ্ট তাকে ব্যাক করেছে। তার ফলে সিনেমা শেষ হওয়ার পর যখন এক এক করে ক্যারেক্টারগুলো হেঁটে আসছে, রুক্মিণী ওই সানগ্লাস পরে হেঁটে আসছেন, দর্শকরা যেভাবে চিয়ার আপ করছে, দেব আসলে সেই চিয়ার আপের মধ্যে ফ্যান ফলোইং আছে, তবে ওই স্বতঃস্ফূর্ততা সেটা নেই। দেবের সিনেমাতে রুক্মিণীর এক্সিটে যে ওই চিয়ার আপটা হচ্ছে, এটা বলে দেয় যে সিনেমার হিরো আসলে রুক্মিণী, তবে নেপথ্য নায়ক সৃজিত মুখার্জি। কারণ যে সিনেমাটা একটু বোরিং লাগছিল, মনে হচ্ছিল যে কি করে এর রিভিউ করব, কত খারাপ বলতে হবে, এত নেগেটিভিটি করলে, এত খারাপ বললে, দশম অবতারে তো অত খারাপ বলেছিলাম, এরপর কি আর দেবের ইন্টারভিউ কোনোদিন আমাদের চ্যানেলে আসবে? বাংলায় আমরা এত বড় 1 নম্বর রিভিউয়ার চ্যানেল হয়ে উঠেছি, তারপরও আজও আমাদের চ্যানেলে দেবের ইন্টারভিউ নেই। এই স্বপ্ন চিরকাল দুঃস্বপ্ন বা অপূর্ণ স্বপ্ন হিসেবে রয়ে যাবে। কিন্তু গল্পের শেষে গিয়ে যে টুইস্ট আছে, সৃজিত মুখার্জি যে টুইস্টটা দিয়েছেন, মানে জাস্ট সিটে খাড়া হয়ে টান হয়ে বসতে হবে। আমি তো তাই বসেছিলাম, বাড়ির কাছাকাছি এসে গেছি, তো এখনো যে রিভিউটা করছি, তো এখনো মাথার মধ্যে ওটা ঘুরছে, কিন্তু এখনো ওই শকটা থেকে আমি বেরোতে পারিনি। তো সৃজিত মুখার্জি আমার যেটা মনে হচ্ছে, শুরুর দিক থেকে গল্পটাকে ওরকম একটু লুজ দিয়ে রেখেছিলেন, লিনিয়ারই গল্প বলতে চেয়েছেন, লোকে যাতে অতটাও কিছু এক্সপেক্ট না করে। লোকের যখন স্নায়ুগুলো একটু শিথিল হয়ে এসেছে, যখন ধরে নিয়েছে যে গল্পটা এইরকমই হবে, একটা প্রেডিক্টেড ব্যাপার, তখন যখন এরকম চমক আসে, তখন সেই চমকটার অভিঘাত আরো বড় হয়, যেটা এখানে হয়েছে। তো তারপর সত্যি ভালো লেগেছে। যাদের সিনেমাটা নিয়ে একটু ডাউট ছিল, আমার মতো লোক, যাদের সিনেমাটা অতটাও ভালো লাগছিল না, আমার মতো লোক, তারা ওই শুধু টুইস্টের পরই, টুইস্টটা এতটাই চমৎকার, ওই টুইস্টের পরই সিনেমাটা সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি বদলে ফেলবে। তখন নতুন করে ভাবতে হবে, টোটাল কি দেখলাম আমি আসলে। এই টোটালিটিটা যখন দেখছি, তখন এটাকে ভালো সিনেমা বলতে হচ্ছে, এবং আপনাকেও বলতে হচ্ছে যে আপনি কি সিনেমাটা দেখুন, ভালো লাগবে। যদি এই সবাইকে সরিয়ে রাখেন, স্বস্তিকা মুখার্জিকেও সরিয়ে রাখেন, তিনি তো ভালো অভিনেত্রী, এখানে ভালো অভিনয় করবেন সবাই জানতো। লোকনাথ দে, তিনিও ভালো অভিনেতা, এখানেও ভালো অভিনয় করেছেন, তাদের নিয়ে কিছু বলার নেই। কিন্তু শুধুমাত্র পরাণ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, পরাণ বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনার সিনেমাটা দেখা উচিত। লোকটাকে আমি যত দেখছি মুখ
মুগ্ধ হয়ে যাচ্ছি, মানে কি জাতের অভিনেতা। যতক্ষণ পর্দায় ছিলেন মনে হচ্ছিল এই লোকটাই সেই লোকটা যে অন্যান্য ক্যারেক্টারে অভিনয় করেছে। পরাণ বন্দ্যোপাধ্যায়কেও খুবই ভালো লেগেছে, অসাধারণ লেগেছে। ওই শেষের যে ব্যাপারটা সেটা জমেছে অনেকটাই ওই পরাণ বন্দ্যোপাধ্যায়ের জন্য। ওভারঅল টেক্কা সিনেমাটা আমার ভালো লেগেছে, কিন্তু আমি টেক্কার রিভিউ এখানে বসে করছি তার কারণ আমি তাড়াতাড়ি করতে চাই, তাড়াতাড়ি বাড়ি যেতে চাই, গিয়ে বহুরূপীর রিভিউ করতে চাই। বহুরূপী সিনেমাটা আমি আগে দেখেছি, সিনেমাটা ভীষণই ভালো লেগেছে এবং বহুরূপী সিনেমাটা আমি ভেবেছিলাম ইউটিউব লাইভে রিভিউ করে দেবো, সবাই যেরকম করে আর কি। আমাদের এখানে তো ওই কম্পিটিশন চলে কে আগে দিতে পারে। এনিওয়ে, তো বহুরূপী সিনেমাটার যদি রিভিউটা আমি লাইভে করতাম সেটা সিনেমাটার প্রতি ইনজাস্টিস হতো। তার জন্য আমি ঠিক করেছি স্টুডিওতে গিয়ে ধীরে সুস্থে ভেবে চিন্তে বহুরূপী সিনেমাটা রিভিউ করবো। রিভিউটা দেখবেন অবশ্যই, আজকে আসবে কিনা আমি জানি না, তবে কালকে সকালেও আসতে পারে। তবে হ্যাঁ, সিনেমাটা সম্পর্কে বলার কিছু আছে। সিনেমাটা অসাধারণ সিনেমা, আর টেক্কা বেশ ভালো সিনেমা, যথেষ্ট ভালো সিনেমা। দুটো সিনেমাই আপনার দেখা উচিত। আমার দুটো সিনেমাই ব্যাক টু ব্যাক দেখে বেশ ভালো লেগেছে। বাংলা সিনেমার স্বর্ণযুগ বোধহয় ফিরে আসলো, বোধহয় বলছি এখনো, তার কারণ শাস্ত্রী এখনো দেখা হয়নি, দেখার সুযোগ পাইনি। আমাদের এখানে হলে টাইমিং সব এমন, শাস্ত্রী দেখতে পারিনি। তো শাস্ত্রী যদি কালকে দেখতে পারি তাহলে সেটারও রিভিউ কালকে দেবো, তখন আপনাদের বলতে পারবো যে হ্যাঁ, বাংলা সিনেমার স্বর্ণযুগ নিশ্চিত ফিরে আসছে। তবে এই দুটো দেখে খুবই আশাবাদী আমি। বিভিন্ন জনরার সিনেমা এত সুন্দর করে বানাচ্ছে বাঙালি ফিল্ম মেকাররা, এত কিছু তাদের চ্যালেঞ্জ রয়েছে, রাজনীতি রয়েছে, বাজেট শর্টেজ রয়েছে, অনেক কিছু ব্যাপার রয়েছে। সেই সব কিছু পেরিয়ে যে তারা এরকম বানাচ্ছেন, দু একজন বানালেও বানাচ্ছেন, তো তার জন্যই মনে হয় বাংলা সিনেমাকে ভালোবাসি, বাংলা সিনেমার সাথে থাকি, বাংলা সিনেমার হয়ে বাংলা সিনেমার দালালি করি। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করি। আপনাদের কোন সিনেমাটা ভালো লেগেছে, সবকটা সিনেমা দেখে এসে আমাকে কমেন্ট লিখে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো না, আপাতত বিদায়। ততদিন অবধি ভালো থাকবেন, সিনেমা দেখবেন।